হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। লাস্ট ব্লগে আমাদের যে ডিসকাশন হয়েছিল সেটা তো হলো। সেখানে আবার অনেক কিছু কমেন্টস এসেছিলো, যার যিনি বলেছিলেন কি যে আইটির হায়ারিংটা হোল্ড হয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। ওটা হোল্ড টাইপের পজিশনেই চলে গেছে, সেটা নিয়ে ডিসকাশন হলো। আর কিছু মানুষের কোয়েরিজ ছিল যে ফ্রেশার্সদের জন্য কিছু টিপস, ফ্রেশার্সদের জন্য যদি কিছু থাকে সেগুলো। এবার সেই নিয়ে মানে প্রায় প্রত্যেকটা ব্লগেই আমরা বলেছি, কিন্তু ওনারা হয়তো ওগুলো ফলো করেননি, তাই এইবার একটু জিস্ট করে বলে দেওয়া হচ্ছে। আর তার সাথে হচ্ছে রিসেন্ট টাইমে কিছু এইচআরদের কর্মকাণ্ড কথাও আপনাদেরকে জানানো হবে। তো বলে দাও। তো ফ্রেশার্সদের বেসিক্যালি মার্কেটটা মানে অনেকটা ইমপ্রুভ করেছে আগের থেকে। অনেকগুলো কোম্পানি আছে যারা প্রমিসড ফর গুড নাম্বার অফ হায়ারিংস, যেমন ইনফোসিস, টিসিএস। এরা সবাই প্রমিস করেছে যে একটা ভালো বাল্ক হায়ারিং করবে, কিন্তু মার্কেটটা আবার ফ্রেশার্সের জন্য চেঞ্জ হয়ে গেছে। স্কিলসের দিকে ক্ষেত্রে সব লেটেস্ট ট্রেন্ডে যে স্কিলসগুলো রয়েছে এগুলোর উপরে একটু ফোকাসটা বেশি। ওরা ক্যান্ডিডেট চাইছে যারা জব রেডি হোক, যারা তাড়াতাড়ি এসে এবার কন্ট্রিবিউট করতে স্টার্ট করো। তো এইভাবে ফ্রেশার্সদের জন্য দুটো জিনিস হচ্ছে, যারা ক্যাম্পাস থেকে অলরেডি প্লেস হয়ে গেছেন মানে তো বেটার, অনেকটাই ভালো ওদের জন্য। বাট যারা অফ ক্যাম্পাস দিয়ে যাচ্ছেন ওদের জন্য একটু একটু ফাইট হয় অবশ্যই, যেহেতু মার্কেটে কম্পিটিশন অনেক বেশি। তাছাড়া নানা রকমের মানে ইটস নট অ্যাবাউট দ্য ডিগ্রি, বাট নানা রকমের স্কিলস বা নানা রকমের জিনিস যারা রেজুমে দেখতে চায়, ওটা হলো কিছু প্রজেক্টস, জব রেডি সর্ট অফ প্রজেক্ট জন্য কি লেটেস্ট টেকনোলজি স্ট্যাক্সের উপরে বেস থাকে, ভালো ইন্টার্নশিপ, সার্টিফিকেশনস, প্রবলেম সলভিং স্কিলস, আর কিছু এআই টুলসের নলেজও দেখতে চাই কোম্পানি এখন এই মুহূর্তে। তো এইগুলোর উপরে যদি পাস আউট হওয়ার পর মানে ব্যাঙ্গালোরে এসে যদি কেউ ট্রেনিং নিচ্ছ কোনো ভালো ইনস্টিটিউট থেকে বা সার্টিফিকেশনস, এগুলো খুবই একটা হেল্প করবে। কেন যা দেখছি আমরা যে যখন কোনো রিক্রুটার জব পোস্ট করছে লিঙ্কডইন বা নকরিতে, তখন এক একটা পজিশনের জন্য প্রায় 30,000-এর উপরে বা 40,000 অ্যাপ্লিকেন্টসরা অ্যাপ্লাই করছে ওখানে। তো তোমার অবভিয়াসলি রেজিউমেটা ওই লেভেলে হওয়া চাই যেটাতে মানে শর্টলিস্ট প্রথমে যেন হয়, তারপরে এই স্কিলসগুলো তো নানা রকম স্কিলস যা বললাম এগুলোর উপরে যেন মানে একটা সার্টিফিকেশন বা প্রজেক্টস ইজ মাস্ট। আমি বলবো যে বেসিক্যালি এখন কি পজিশনসগুলো মার্কেটে বেশি হট রয়েছে, ওর মধ্যে রয়েছে এআই এমএল ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক ডেভেলপার বা কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার্স। তো এগুলোর উপরে ফোকাস করে যদি কোর্স করা হয় বা একটু হাইয়ার স্টাডি সর্ট অফ ডিগ্রির মানে কলেজের পরে, তো অনেকটা ক্ষেত্রেই এই ইনস্টিটিউটগুলো অনেকটা হেল্প করে অফ ক্যাম্পাসের মধ্যে প্লেসমেন্টের জন্য। আর এই স্কিলসের উপরে যদি আমরা লার্নিংসগুলোকে লার্নিংস হয় যদি, তো কলটার চান্সেস ভালো, কনভার্সনের চান্সটাও খানিকটা মানে ভালো থাকবে ওটার উপরে। আর আর আরেকজন কমেন্ট করেছিলেন, ওনার বোধহয় 5 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তারা কীরকম ভাবে হচ্ছে কি যে নিজেদেরকে সেফ রাখবে, বা তারা কিভাবে জিনিসটা সেম, এই যে পজিশনসগুলো বললাম ওটা ইট হোল্ডস গুড ফর সেম। প্রত্যেকটা রোলসের একটা ক্যারিয়ার পাথ হয়, রাইট, ফ্রম দ্য জুনিয়র টু দ্য সিনিয়র রোলস, রাইট। তো সিনিয়র রোলসের জন্য এটাই হবে যে ওই স্কিলসগুলোর উপরেই মানে লার্নিংসগুলো নেওয়ার জন্য, মানে যার 5 to 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স তারাও সেটাই ফলো ওডেমি করবে। থেকে পড়াশোনা করতে পারে বা কোনো ভালো ইনস্টিটিউট থেকে পড়তে পারে, বা মানে ওই লাইনের উপরে যদি স্টাডি করে, তো চান্সেস আছে যে কল বা ইভেন ল্যাটারালস যে বলি মানে এক্সপিরিয়েন্স বা ফ্রেশার্স, দুটোই ক্ষেত্রেই ওটা সেমভাবেই কাজ করবে ওটা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস ফ্রেশার্সটাকে বলবো যে শুধু মানে কিছু কিছু কোম্পানিতে আছে, যেমন শুধু প্রোডাক্ট কোম্পানি বা ফ্যাং বা ম্যাং কোম্পানিগুলোকে টার্গেট না করার জন্য দের আর মাল্টিপল সার্ভিসেস কনসাল্টিং স্টার্টআপসও প্রচুর রয়েছে ব্যাঙ্গালোরে, বা জিসিসিসরা অনেকটা এক্সপ্যান্ড করছে এখানে, তো ওগুলো তো টার্গেট করতে রোজ দিন গিয়ে লিঙ্কডইন বা নকরিতে গিয়ে প্রোফাইলটাকে যেন আপডেট করে,
রোল বেসড একটু অপটিমাইজ যদি করে রিজুমগুলোকে তো খুব ভালো। এটিএস চেকার নিয়ে আমরা অলরেডি গল্প করেছিলাম। এটিএস স্কোরটা যেন ওইভাবে যেন প্রিপেয়ার করে রেজুমেগুলোতে এটিএস স্কোর 80 থেকে উপরে যেন হয়। পুরোনো ব্লগগুলোতে অনেক ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে, আপনারা হয়তো নোটিস করেননি। ওখানে আমি দেখতে ওখানে পারেন। ফ্রেশার্সদের নিয়েও বলেছিলাম, বা বিলো 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের জন্য কী করতে হবে মোটামুটি সবই আমি এক্সপ্লেন করেছিলাম। তো ওই ব্লগগুলো থেকে একবার মানে দেখতে পারেন Check জিনিসটা, করতে চেক পারেন। করতে। যদি আমি সাম আপ করতে চাই জিনিসটা পুরো, তো ফ্রেশার্সরা এটাই বলবো যে কেন দু তিনটে সলিড প্রজেক্টস যেন বিল্ড আপ করে। যদি প্রোডাক্ট কোম্পানিকে টার্গেট করছো তো অবভিয়াসলি ডিএসএটা খুব ইম্পর্টেন্ট, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, প্রবলেম সলভিং স্কিলসটা ভীষণই ইম্পর্টেন্ট। যদি টেস্টিংয়ের ক্ষেত্রে যদি স্টার্ট করতে চাইছো তো গো উইথ অটোমেশন টুলস লাইক সেলেনিয়াম বা প্লেরাইটটা মার্কেটে খুবই একটু মার্কেট রয়েছে। প্লেরাইটগুলো শিখতে পারো অলং উইথ জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, এগুলো এখন মার্কেটে খুব ডিমান্ড আছে। তুমিও বোধহয় এক্সপিরিয়েন্স হ্যাঁ, করছো প্লে রাইটের উপরে। প্লেরাইটের দেখুন টুলস তো সময় থাকে চেঞ্জ হয়, হ্যাঁ। নতুন নতুন টুলস আছে। এখনকার যে টেকনোলজি স্ট্যাক রয়েছে ইউআই স্ট্যাকের উপরে এটার ভালো চলছে প্লেরাইটটা মার্কেটে। তাছাড়া ক্লাউডের বেসিক্স যে হয় AWS বা জিসিপি বা মাইক্রোসফট এজিওর, এগুলোর উপরে যদি কিছু ট্রেনিং করা যায় তো ভালো। আর যেমন বললাম যে প্রোফাইলগুলো যেন রোজ দিনেই যেন আপডেট করো, নকরি আর লিঙ্কডিনে। আর রোজ মানে কোনোদিনই মিস যায় না। রোজগুলোকে একটু অপটিমাইজ করে যেন অ্যাপ্লাই করো জিনিসগুলোকে। তো এইগুলো বেসিক্যালি মানে কয়েকটা যে পয়েন্টসগুলো বললাম শেষে যে সাম আপ করলাম, এগুলো মাথায় রেখে যদি মানে ফ্রেশার্সদের জন্য স্পেশালি যদি ওরা ট্রাই করে তো অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট। মানে ব্যাঙ্গালোরে কী আছে না, পেশেন্স ইজ ইম্পর্টেন্ট। পেশেন্টলি ট্রাই করে যাও, প্রসেসটা ফলো করো আর পেশেন্টলি ট্রাই করো। ডেফিনেটলি আজকে নাহলে কালকে ডেফিনেটলি উইল সাকসিড ইন দ্যাট। আপস্কিল করতে হবে। জন ফিল্ডেই তুমি আছো, জন ডোমেনে বা জন টেকনোলজিতে কাজ করছো, এখানে আপস্কিল করো। আপস্কিল করে প্লাস এআই সাথে মার্জ করে দেখো। এআই টুলস শেখাটা ইজ কম্পালসারি। ডোমেনের সাথে যদি এআই কম্বিনেশন করা হয় তো ওটা একটা বেশ স্ট্রং স্কিলস হয়ে দাঁড়াবে। কমেন্ট করেছিলেন, আমি তার নামটা ভুলে যাচ্ছি আর খুঁজে পাচ্ছি না, দেখেছিলাম। উনি বলেছিলেন কি যে তুমি যে টিপসগুলো এর আগের ব্লগে দিয়েছিলে বা যেভাবে বলেছো, তো ওনার খুব মানে লাভ হয়েছে। উনি ঠিক ওইভাবে ফলো করছেন এবং উনি দেখছেন যে না ঠিক একদম ওইভাবেই হচ্ছে যে এখন মার্কেটটা চলছে, এবং সেইভাবে যে উনি তোমার যে কথাগুলোকে ফলো করেছেন তো খুব বেনিফিট আমার মনে হয় যারা লে অফে হয়েছে ইম্প্যাক্টেড, একটা বলছিলেন। মুহূর্ত মানে না মানে মিসইউজ করা যাবে না। রাইট ফ্রম ডে ওয়ান আপস্কিল করতে স্টার্ট করে দাও। লার্নিং মানে ওডেমি থ্রু দিয়ে বা কোনো কোচিং বা কোনো ভালো ইনস্টিটিউট দিয়ে, বাট লার্নিংটা রাখতে হবে। কারণ যখন গ্যাপটা বাড়ে তখন কোম্পানি ওই জাস্টিফিকেশনও চাই ওই গ্যাপসটার জন্য যে কী করেছিল ওই সময়টার মধ্যে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আপস্কিল। পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। যদি মানে চাইছো কি হ্যাঁ আমি জব করবো আগে দিয়ে, আমার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, হবে আগে দিয়ে, তো কিপ কনস্ট্যান্টলি ট্রাইং। আর লার্নিং ইজ কাইন্ড অফ ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি। যারা কম এক্সপিরিয়েন্সে জবে এখনো পর্যন্ত আছেন তারা সময় নষ্ট করবেন না, এটাও ভাববেন না কি যে আরে আমাদের হাতে তো জব আছে, এরকম ভাবার কিছু নেই। নিজেদেরকে তৈরি করে এগিয়ে যেতে হবে, আদারওয়াইজ তাই না? ওদের ক্ষেত্রেও কম এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও হচ্ছে এই জিনিসই হচ্ছে। লার্নিং ইজ দ্য কি। হ্যাঁ, চাকরিতে আছো ওগুলো বা সিক্রেটলি বাইরে আছো। সাইলেন্টলি মানে ওগুলো ফায়ারিং হয়ে যায় যেগুলো কেউ বুঝতে পারছে না। আর এইচআরদের কথাটা একটু বলে দাও। হ্যাঁ, আমরা লাস্ট টাইম কথা বলছিলাম যে আজকের ব্লগটা একদম ছোট্ট করে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের নিয়ে কিছু বলেছিলাম, যেটাতে এক দুটো পয়েন্ট বেস করেছিলাম আমরা লাস্ট টাইম। এক দুটো ঘোস্টিং এর একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। ঘোস্টিং বলবো না ঠিক, কিন্তু একটা সিনারিও ছিল যেখানে আমার একটা কোম্পানির জন্য একটা কনসালটেন্সি কল করেছিল আমাকে। আমার প্রোফাইলটা বললো না স্ট্রং প্রোফাইল রয়েছে, তারপরে কনসালটেন্সি কী করে ওটাতে, ওই কোম্পানিটার ওয়েবসাইটে কী করে, ওটাকে ক্যারিয়ার পেজে কী করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার প্রোফাইলটাকে আপলোড করে দেয়। তারপরে কি হয় যে তারপরে দেখি যে হঠাৎ করে সাইলেন্ট। হ্যাঁ, বললো কি না মানে ওপেন আছে পজিশন, তারপরে নতুন বছর চলে এলো 26, তারপরে বললো যে কল আসবে কিছু আপডেট করেনি, একদম সাইলেন্ট। এবার কি হয়, কয়েকটা মাস যাওয়ার পর মানে 1-2 মাস পরে আবার দেখছি একটা অন্য কনসালটেন্সি ফোন করেছে সিমিলার পজিশনটার জন্য ওই কোম্পানিতে। বলছে যে একটা পজিশন রয়েছে, এবার
তোমার স্ট্রং প্রোফাইল। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। তো আমি বললাম যে আমি কয়েক মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, প্রোফাইলটা হয়তো থাকবে ওদের সাইটের মধ্যে। তো বললো কি না না, হয়তো লকিং পিরিয়ড থেকে যদি বেরিয়ে গেছে তো আবার আমরা ট্রাই করতে পারবো। তো আবারও সে ট্রাই করতে চেক করতে গেছে, আমার প্রোফাইলটা দেখছি যে প্রোফাইলটা লক হয়ে পড়ে আছে। তো এটা বেসিক্যালি একটা দেখছি আমরা ট্রেন্ড যে যে কনসালটেন্সিগুলো বা রিক্রুটিং এজেন্সিগুলো কী করে, তোমার প্রোফাইলটা তো ক্রিয়েট করে দিচ্ছে ওইখানে। আর তাছাড়া ওরা দেখছি যখন কল আসে না বা কোনো অ্যাকশন, মানে কোম্পানি কোনো অ্যাকশন নেয়নি ওটার উপরে, কোনো ইন্টারভিউ হয়নি। তো একটা জিনিস এজেন্সি, রিক্রুটিং এজেন্সি করতে পারে, ওটাকে প্রোফাইলটাকে উইথড্র করে দিতে পারে, তাতে নেক্সট টাইমের জন্য বা কোনো অন্য পজিশনের জন্য আমার প্রোফাইলটা, হ্যাঁ প্রোফাইলটা অ্যাভেলেবেল থাকবে। কেউ যদি কোনো এজেন্সি বা কোনো রিক্রুটিং এজেন্সি বা কোনো কোম্পানি চাই আপলোড করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য করতে পারবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই মানে প্রোফাইলটা প্রচুর, মানে এটা লক হয়ে থাকছে, ওটা ওটা মানে কোনো আলাদা পজিশন, কোনো আলাদা রোলের জন্য ওটা কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে না, এবং কোনো প্রসেসেই হয়নি, ওটা জাস্ট একটা আপলোড করা হয়েছে আর কোম্পানি কোনো অ্যাকশন নেয়নি, কোনো ইন্টারভিউ শিডিউল হয়নি, কিছুই হয়নি, নো অ্যাকশনস বিন টেকেন অন দ্যাট, কিন্তু ওটা ব্লক হয়ে গেল। তো এটা ভুল যারা করছে এজেন্সিসগুলো বা কনসালটেন্সিগুলো, এটা একটা। আর আমার একটা কোম্পানি না, আমি কয়েকটা কোম্পানি আমি একটা এক্সপিরিয়েন্স করেছি এটা। আর ওরা সবাই ফোন করছে, কল করে যে না নতুন রোল আছে ম্যাচিংয়ের জন্য, কিন্তু নো হেল্পলেস, বেসিক্যালি কেউ কিছু করতে পারছে না। আর এটা ভালো ভালো কোম্পানির কথা বলছি, কনসাল্টিং কোম্পানিগুলোর কথা বলছি, এই এক্সপিরিয়েন্সটা আমি করেছি। তো জেনারেলি উইথড্র করে দিলে ভালো হয়। কিন্তু এটা ভুল করছে না। হ্যাঁ, কিন্তু এটা কিছু সলিউশনও নেই, কাকে বলতে যাবে? তুমি যদি পুরোনো এজেন্সিকে বলতে যাও তো ওরা কিছু করতে পারে না, ওরা বলে কি নিয়ম কুছ নেই কর सकते हैं। আর ওরাই করেছে অ্যাকচুয়ালি আপলোড, আর ওরাই লক করে দিয়েছে এটা। তো এটা একটা সিচুয়েশন বা সিনারিও বলতে পারেন। বড় কোম্পানির এইচআররা কি করে, ছোট কোম্পানির এইচআর কি করে? না, এটা মানে এমন সব কিছু না, ব্যাপার ছিল। যে ঘোস্টিং ব্যাপারটা হয় এটা শুধু ছোট কোম্পানিদের মধ্যেই নয়, এটা বড় কোম্পানিগুলোতেও ফলো হচ্ছে। একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স দেখলাম, একটা বড় একটা ব্যাংকিং সেক্টরে একটা বড় কোম্পানি, একটা ফার্স্ট রাউন্ডের জন্য শর্ট লিস্ট হয়েছিল প্রোফাইলটা। এবার কল ইন্টারভিউর মধ্যে একটা স্ক্রিনিং কল সর্ট অফ ছিল, একটা ডিজিটাল, মানে ওদের যে হেড ছিল প্লাস একটা সিনিয়র ম্যানেজার। তো ফিটমেন্ট চেক করা হচ্ছিলো বেসিক্যালি রোলটার জন্য, সেই হলো। আর আমাকে যে হেড ছিলেন উনি বললেন যে এটা একটা স্ক্রিনিং কল, এরপরে একটা ডিটেইল টেকনিক্যাল রাউন্ড হবে, তো ব্রাশ আপ অল দ্য স্কিলস, আর আমরা হয়তো 8-10 দিন পরে এটা একটা সেকেন্ড রাউন্ড হবে। এটা আমাকে মুখের উপরই বলে দিয়েছে। আচ্ছা ঠিক। এবার সেটা তো একটা ভার্বাল কমিউনিকেশন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, দুটো দিন যাওয়ার পর আমি রিক্রুটারকে, যে এইচআর টিম থেকে আমাকে কন্ট্যাক্ট করেছেন, আমি ভাবলাম একটা কথা বলি আর একটা কনফার্মেশন নিই, যদি এটাই যদি কমিউনিকেশন, তো ডেফিনেটলি একটা মেল থ্রু দিয়ে তো একটা শিডিউল হবে, রাইট, নতুন সেকেন্ড রাউন্ডের জন্য। এবার দেখছি আমি যখন কানেক্ট করার চেষ্টা করছি রিক্রুটারের সাথে, ফোন হচ্ছে না। আমি মেল ছাড়লাম আবার একটা রিপ্লাই নেওয়ার জন্য, যে একটু রিটার্নে কিছু রিপ্লাই করবে, কি হলো ফার্স্ট রাউন্ড ডিসকাশনের আউটকাম, অ্যান্ড কি সত্যি সেকেন্ড রাউন্ড হবে। তো দেখছি কোনো রিপ্লাই পাচ্ছি না। আর কয়েকটা দিন পরে দেখছি যে আবার ও ছুটিতে চলে গেছেন, প্রায় 8-10 দিনের ছুটিতে চলে গেছেন। এবার তো এখন বোঝা যাচ্ছে জিনিসটা কি, যদি সত্যি বলেছিলেন কি হ্যাঁ একটা সেকেন্ড রাউন্ড টেকনিক্যাল হবে আর ব্রাশ আপ করে নেওয়া স্কিলসগুলোর উপরে, তো ডেফিনেটলি একটা মেল তো একটা ডেফিনেটলি দ্যাটস এক্সপেক্টেড, রাইট। তো সেটাও মেলটাও আসেনি এবার। আর এগুলো খুব ভালো ব্যাংক, একটা বড় নাম করা ব্যাংক, একটা ওখান থেকে এটা হয়েছে। তো সেই জন্য এটাও আমি শেয়ার করতে চাইছিলাম যে ইটস নট লিমিটেড টু দ্য স্মল কোম্পানিজ, অলসো ইটস অ্যাক্রস কোম্পানিজ, কেউ কিছু করতে পারে এভাবে করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি পজিশনসগুলো ওপেন আছে, ওরা নিতে চাইছে, ইন্টেনশন কি, বা সত্যি খুব আর্জেন্ট রিকোয়ারমেন্ট। আর দি এক্সপ্যান্ডিং, ওরা কথা বলছে যে না আমরা বিগ টাইম এক্সপ্যান্ড করছি, খুব রিকোয়ারমেন্ট রয়েছে এইসব নিয়ে। তাছাড়া আর্জেন্ট হ্যাঁ, মানে সিনিয়র ম্যানেজারগুলোকে হায়ারিং হচ্ছে, দেন টিম ফর্ম হবে, কিন্তু তারপর দেখছি সাইলেন্ট। মানে কোনো কিছু আর আপডেট নেই এখন অবধি। বুঝতে পারছি না জিনিসটা, যে উনি কি বলেছিলেন যে সেকেন্ড রাউন্ড ডিটেইল ডিসকাশন হবে, সেটা সত্যি কি কথা বলা যে বললেন ওইখানে একটা ক্যামেরার উপর, মানে কলের মধ্যে, যদি নেওয়ারই নেই তো বলারও দরকার নেই, বিকজ ইউ আর জাস্ট মতন একটা হোপ ক্রিয়েট হচ্ছে যে হ্যাঁ নেক্সট রাউন্ড হবে। আর হোপের সাথেও খেলছে, ইমোশনের সাথেও খেলছে, তো যা ইচ্ছা তাই করছে। এটা একটা ইনসিডেন্ট ছিল, আমি ভালো একটা শেয়ার করি আপনাদের সাথে। তো জাস্ট এটাই।
এই ব্লগগুলোর মধ্যে দিয়ে আমাদের সাথে মানে আমরা যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি সেগুলোই এই ব্লগের মধ্যে বলছি। আর এগুলো বলা হচ্ছে এই জন্যই বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম মানুষের কোয়েরিজ আছে, কমেন্টস আছে, তো সেগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি এবং অনেক মানুষ বেনিফিটসও হয়েছে। তো ভালো না একদিক দিয়ে, তাতে আর কিছু মানুষ আমাকে কমেন্ট করে ভিউজ বাড়বে না, ভিউজ না বাড়লে টাকা আসবে না, এটা আমার ভাতঘর নয়, ইউটিউব আমার ভাতঘর নয়, আমার ভাতঘরের ঠিকানা আলাদা জায়গায়, ঠিক আছে? তো এই ধরনের কমেন্টগুলো করবেন না। আমি চাই, আমি নন আইটি থেকে বিলং করি, কিন্তু ইনি তো আইটি থেকে বিলং করেন। আর সব থেকে বড় কথা যে যে মানুষগুলোর কোয়েরিজ আছে তাদের কিছু মানুষের তো হেল্প হচ্ছে, আপনার নাই বা হেল্প হলো, আপনার দেখার দরকারই নেই, দেখবেন না, চোখ বন্ধ করে দেবেন, এড়িয়ে যাবেন। আমার চ্যানেল, আমি যা খুশি তাই করতে পারি, আপনি বলবার কে? সব থেকে বড় কথা, আপনার যদি ইচ্ছে না হয় আপনি দেখবেন না, কিন্তু যে মানুষগুলো দেখছে, যে মানুষগুলো কোয়েরিজ আছে, যে মানুষগুলো চাইছে মানে টিপস চাইছে বা তাদের তাদের কিছু ভালো করতে যদি পারি তাহলে সেটা ভালো না? কারোর যদি ভালো কিছু করতে পারি, উপকারে যদি লাগি তাহলে ভালো। আমি তো কারোর অপকার করছি না, তো আর এটার জন্য কোনো পয়সাও আমি পাচ্ছি না, তো ঠিক আছে। আর ইউটিউব কত টাকা দেয় না দেয় সেটা সবাই জানে, আর আপনি জানেন না বলে এই ধরনের কমেন্টগুলো করেন। এই সমস্ত ফালতু কমেন্ট করবেন না একদম। আর যদি এই ব্লগটা ভালো লাগে আর কারোর কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। নতুন ব্লগে থাকবে ক্লাউড কিচেনের ওপরে। প্রচুর প্রচুর অসংখ্য হচ্ছে কি যে রিকোয়েস্ট এসছে, মেসেজেস এসছে, মেলস এসেছে কি দিদি ক্লাউড কিচেনের ওপরে কথা বলো, ক্লাউড কিচেনের ওপর কথা বলো। ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি বলবো। আর নেক্সট ব্লগ তার উপরেই আসবে। চলুন আজকে এখানেই শেষ করছি। নমস্কার।